রেফারি হয়ে গোল দিয়েছে ঐকমত্য কমিশন। জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রচারণার অভিযোগ বিএনপির। নির্বাচনের পথে ব্যত্যয় হলে দায় নিতে হবে ডক্টর ইউনূসকে। গণভোটের তারিখ ঘোষণায় দেরি হলে নির্বাচন পেছানোর শঙ্কা জামায়াতের। দুই দলের তর্কে জুলাই সনদের আইনি ভিত্তি বাধাগ্রস্ত হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি এনসিপির। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। 15 নভেম্বরের মধ্যে প্রস্তুতি নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন। এবার জাতীয়করণের দাবিতে রাজপথে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। প্রেস ক্লাবের সামনে পুলিশের টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, লাঠিচার্জে আহত 20। এবং উড়ার সময় বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা। সিলেটে লন্ডনগামী উড়োজাহাজের ইঞ্জিন কাভারে ফাটল। 262 যাত্রীকে নিয়ে ছেড়ে গেল বিমানের নতুন ফ্লাইট। জুলাই সনদে নোট অব ডিসেন্ট উপেক্ষা করে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ডক্টর ইউনূস জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে বলেন, এর ব্যত্যয় হলে দায়ভার প্রধান উপদেষ্টাকেই নিতে হবে। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, রেফারি হয়ে গোল দিয়েছে ঐকমত্য কমিশন। সুপারিশে জায়গা পেয়েছে দু-একটি দলের প্রস্তাব, এতে ঐক্যের বদলে বাড়াবে বিভক্তি। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে জাতীয় নির্বাচনের দিন অথবা আগে গণভোট আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট। বিচার সংস্কারও এই ঘটনায় বিস্মিত বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে প্রকাশনা অনুষ্ঠানে দলটির মহাসচিব বলেন, নোট অব ডিসেন্ট বাদ দেওয়ায় জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন। আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। নির্বাচন যত দেরি হচ্ছে, ফ্যাসিবাদী শক্তি ততই শক্তিশালী হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতির ব্যত্যয় হলে প্রধান উপদেষ্টাকে সব দায় দায়িত্ব নিতে হবে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। একই অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কথা বলা মূলত জনগণের সঙ্গে প্রতারণা করা। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিব বলেন, রাজনৈতিক দলগুলোর যত ঐক্যই হোক, নির্বাচিত সরকার বৈধতা না দেওয়া পর্যন্ত জুলাই সনদ বৈধ হবে না। আমরা ঐকমত্য হলাম বলেই এটা বাস্তবায়নযোগ্য হয়ে যায় না। ততক্ষণ পর্যন্ত এটা বৈধ হবে না যতক্ষণ না পর্যন্ত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এটাকে আসলে বৈধতা দিচ্ছেন। জুলাই সনদ এখন ভোটের কথা বলছে, জাতীয় নির্বাচন তো বাধাগ্রস্ত। এটার ফলে অনেকে ধারণা করতেছে এগুলো কি বুঝে করছে না বুঝে করছে, আমরা বুঝি না। রাজধানীর গুলশানে বিএনপি আয়োজিত এক সেমিনারে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দাবি করেন, যে জুলাই সনদ সব দল স্বাক্ষর করেছে তার অনেক কিছুই সেই বাস্তবায়নের সুপারিশে নেই। এতদিন আমরা মনে করতাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু রেফারিকে আমরা কখনো গোল দিতে দেখিনি। আর ঐকমত্য কমিশনের সাথে আলোচনার সময় আমার মনে হয়েছে ঐকমত্য কমিশন, সরকার এবং আরো 2-3টি দল, তারা বোধহয় এক পক্ষ, আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয়। কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। যে দলিলটা ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, সেই দলিলটা হুবহু ওখানে নেই। আরপিও সংশোধনীতে জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ইস্যুতেও পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতা আহমেদ সালেহীন। সময় সংবাদ, ঢাকা। রংপুর বিভাগের সব জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটির সঙ্গে বৈঠক শেষে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। এটা পাশ ধরে নেওয়া হচ্ছে এবং এটা কিন্তু সুপারিশমালা বলা হয়েছে যে একটা বিল আকারেই দেওয়া হবে গণভোটে। সংবিধান সংস্কার একটা বিল আকারে জনগণের থেকে
নেওয়া হবে। ফলে জনগণ যখন অনুমোদন দিয়ে ফেলবে এরপরে তো এখান থেকে পরবর্তী সংসদ বা নির্বাচিত যারা প্রতিনিধি থাকবে তাদের এটা দায়িত্ব যে সেটাকে সন্নিবেশিত করার। ফলে আমরা মনে করি যে ক্ষমতা কমিশন যথার্থ সুপারিশ দিয়েছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেই, সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করেই তারা সুপারিশ দিয়েছেন এবং সংস্কারের বিপক্ষে আমরা ঐক্যমত্য কমিশনে অনেক দলকে অবস্থান নিতে দেখেছি। বিএনপি অনেকগুলো বড় সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছিল। স্বাভাবিকভাবে তাদের হয়তো তারা গোটা সংস্কার প্রক্রিয়াটাকে তারা চায় কিনা এটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন তৈরি হবে। কারণ পুরো সময়টা ধরে দেখেছি আমরা গুরুত্বপূর্ণ সংস্কারে বিএনপি ভেটো দিয়েছে, বিরোধিতা করেছে। তখন অন্য সকল দলগুলো ঐক্যমত হওয়ার কারণে এবং জনগণের ভিতরে একটা চাপ তৈরি হওয়ার কারণে তারা পরে তাদের অবস্থান থেকে সরে এসেছে এবং আমরা তাদের সেটাকে সাধুবাদ জানিয়েছি। ফলে আমরা বলবো যে এখানে আসলে কোনো দলীয় অবস্থান নেওয়ার সুযোগ নেই। এখানে আসলে ঐক্যমত কমিশন এবং গণ অভ্যুত্থানের পরে যে সংস্কারের আকাঙ্ক্ষায় সেটাকে বাস্তবায়ন করতে হলে এর থেকে কোনো বেটার অপশন আমাদের সামনে এখন নেই আর কি। প্রশ্ন আছে যদি একটু বলেন, সেটি হচ্ছে যে আপনারা বলছেন যে ঐক্যমত্য কমিশনের যে বিষয়টি তারা এখন আশাবাদী যে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে, এই আশা নিয়ে বসে আছে। আপনারাও মোটামুটি একটু পজিটিভ রয়েছেন। তাহলে আসছে যে নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন নিয়ে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় আপনাদের মতো করে, তাহলে কি নির্বাচনের প্রভাব পড়ার শঙ্কা রয়েছে কিনা নির্বাচন? আরেকটি হচ্ছে যে বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কেমন দেখছে? মানে জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই। জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। ফলে আমরা দ্রুত নির্বাচন চাই। দেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন, দেশে স্থিতিশীলতা প্রয়োজন, আস্থা প্রয়োজন। এই কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন। দেশের সামগ্রিক পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন? আপনার কি বলেন? দেশের পরিস্থিতি, জনগণের তো অনেক প্রত্যাশা ছিল গণ অভ্যুত্থানের পরে এই সরকারের পক্ষ থেকে এবং কি আমাদের পক্ষ থেকেও। ফলে আমাদেরকে সেই প্রত্যাশাগুলো পূরণ করতে হবে এবং মানুষ পরিবর্তন চাচ্ছে। দেশের মানুষের একটা ভয় আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু কি আগের মতো হয়ে যাচ্ছে কিনা, যাবে কিনা, নতুন করে কোনো ফ্যাসিবাদ আসবে কিনা, স্বৈরতন্ত্র আসবে কিনা, মানুষের সেই কথা বলার জায়গাটা থাকবে কিনা। এবং দেশে যে 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে দেশে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি নতুন করে শুরু হয়েছে, চাঁদাবাজ, দখলদারিত্ব। আবার অন্যদিকে আমরা সামাজিক ফ্যাসিবাদের উত্থান দেখতেছি। তো এই দেশে কিন্তু নানামুখী সংকট আসলে আছে। আবার পতিত স্বৈরাচারী শক্তি তারা তো নানা ধরনের ষড়যন্ত্র করছে, তাদের সাথে নানান বৈদেশিক শক্তি জড়িত। ফলে আমরা কিন্তু একটা সংকটের মুখেই আছি। রংপুরে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নাহিদ ইসলামের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। তর্ক বিতর্ক করে জুলাই সনদের আইনি ভিত্তিকে বাধাগ্রস্ত করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। দলটি বলছে সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ না জেনে সই করে ভুল করেছে বিএনপি। দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, গণভোটের বিষয়ে জামায়াতের মতো কঠোর নয় তারা। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের মুখ্য সমন্বয়ক জানান, গণঅভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে সরকারকে আদেশ জারি করতে হবে। সেই আদেশের স্বাক্ষর করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণের সামনে একটি ড্রাফট উপস্থাপন করতে হবে, তবে সেটা আইন মন্ত্রণালয় ঘুরে আসুক এমনটা চায় না এনসিপি। ডক্টর ইউনূস যিনি এই গণ অভ্যুত্থানের সরকার হিসাবে প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন, ওনাকে এই আদেশে সাইন করতে হবে এবং এই আদেশে সাইন করার জন্য উনি শহীদ মিনারে যাবেন। জনগণের সম্মুখে জনগণের যে ঐতিহাসিক যে সিদ্ধান্ত সেটা জনগণের সম্মুখেই তাকে দিতে হবে। প্রশ্নের জবাবে জানান, গণভোট নিয়ে জামাতের মতো কঠোর অবস্থান নেই এনসিপির। যদি ইলেকশনের আগে গণভোট না হয় তাহলে কি হবে? সেখানে জামায়াতের কিছু রিজিড
তাদের একটা সাইড রয়েছে, কিন্তু আমরা এটা রিজিডিটির মধ্যে যেতে চাই না। ফেসিবাদী শক্তিটা অনেক বেশি একসাথে কাজ করবে, যাতে হলো গণভোটে মানুষের অংশগ্রহণ থেকে তারা বিরত রাখতে পারে। বিএনপিও একটু গণভোটটা বানচাল করার জন্য প্রচেষ্টা চালাবে। তো সেই ক্ষেত্রে এটা ইলেকশন কমিশনের উপরে নির্ধারণ করে, সক্ষমতার উপরে। বিএনপির সমালোচনা করে দলটির মুখ্য সমন্বয়ক বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া না জেনে সনদে স্বাক্ষর করা ভুল ছিল দলটির, এখন তার মাসুল দিতে হবে। বিএনপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিজেদের ভুল অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি সাইন করে ভুল করেছেন, আপনার দেখা উচিত ছিল যে বিলটা কি হয়। আমরা সেই দাবিগুলো দিয়েছিলাম, আমরা আপনাদের কাছেও গিয়েছিলাম। সো এই জন্য হলো, যদি দীর্ঘদিনের পুরাতন রাজনীতির দল বলে সব জানতা আপনাদেরকে মনে করুন, মাঝে মধ্যে খেলতে গিয়ে একটু ভুল করে ফেলেন। এখন এবার ভুল করে ফেলেছেন, এবার ভুলের কাফারা আপনারা আদায় করুন। এ সময় শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশনকে পরবর্তী পরিস্থিতি নিয়ে ভাববার প্রয়োজন আছে বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন। জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু ভয়াবহ হবে আপনাদের সামনে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। গণভোটের তারিখ ঘোষণায় সরকার দেরি করলে জাতীয় নির্বাচন নিয়ে সংকট বাড়বে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নভেম্বরে গণভোট দাবিতে আন্দোলনরত 8 দলের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। দাবি পূরণে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন জোট নেতারা। এদিকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দেবে। জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ অভিন্ন দাবিতে 4 ধাপে কর্মসূচি পালন করেছে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 8টি রাজনৈতিক দল। ঐকমত্য কমিশনের সুপারিশের প্রতিক্রিয়া জানাতে বুধবার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হন আন্দোলনরত জোটের শীর্ষ নেতারা। এ সময় নেতারা দাবি করেন, গণভোট নিয়ে ঐকমত্য কমিশনের দ্বিমুখী সুপারিশে রাজনৈতিক ময়দানে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এই পরিস্থিতি উত্তরণে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা। দাবি পূরণে 5ম ধাপে নভেম্বরের শুরু থেকেই নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। 30 অক্টোবর নির্বাচন কমিশনের নিকট স্মারকলিপি প্রদান, 3 নভেম্বর শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের তারিখ ঘোষণা যত বিলম্বিত হবে জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততই ঘনীভূত হবে। নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। এদিন সকালে মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন কমনওয়েলথের একটি প্রতিনিধি দল। তারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোনো কারণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হতে পারে, তবে এজন্য জুলাই সনদ বাস্তবায়ন থেমে থাকতে পারে না। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট, এটাই সঠিক সিদ্ধান্ত। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে, সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না। জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমনওয়েলথকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান জামায়াত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। গণভোট জাতীয় নির্বাচনের আগে না পরে হবে তা সরকার নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের উদ্যোগে আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন। এ সময় সংস্কার কমিশনের কার্যক্রম নিয়ে বলেন, 6টি সংস্কার কমিশন থেকে 166টি সংস্কার প্রস্তাবনা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। তার মধ্যে 84টিতে ঐকমত্যে আসে দলগুলো। তার মধ্যে 48টি সংস্কারের জন্য সংবিধান সংশোধন করতে হবে, আর এই কাজটি করা হবে গণভোটের মাধ্যমে, যেখানে থাকবে একমত অথবা একমত না, মধ্যবর্তী কোনো মতামত থাকবে না। যারা গণভোট পাশ চায় তাদের এখন দায়িত্ব হবে, রাজনৈতিক দল, নাগরিক সমাজ,
নাগরিকরা যারা মনে করে যে এই গণভোটে প্যাকেজটা পাশ হওয়া দরকার, তারা এখন সর্বশক্তি নিয়োগ করতে হবে। এখন এই সরকার সিদ্ধান্ত নেবে তারা কোন পদ্ধতিতে যাবে। আমাদের আকাঙ্ক্ষা হলো সরকার নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে ঠিক করবে কখন সঠিকভাবে গণভোটটা করা যাবে। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া মতানৈক্য আলোচনার মাধ্যমে দূর করা যেতে পারে বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর গুলশানে এমপাওয়ার উইমেন ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট সোসাইটির এক অনুষ্ঠানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট না, কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেন রিজওয়ানা হাসান। প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে উপদেষ্টা জানান, যতই চ্যালেঞ্জ হোক সুষ্ঠু ভোট আয়োজনের সব ধরনের ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার। সরকার নির্বাচন চাই কিনা? সরকার নির্বাচন চাই। সরকার ইলেকশন কমিশনকে তার এই উদ্দেশ্যের কথা জানিয়েছে কিনা? জানিয়েছে। ইলেকশন কমিশন প্রস্তুতি শুরু করেছে কিনা? করেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন করা শুরু করেছে কিনা? জামাত সহ সকলেই করেছে। নেতিবাচকতা নিয়ে তো আমরা কাজে আগাতে পারবো না। আমরা আমাদের কমিটমেন্টের জায়গা থেকে এটা স্পষ্ট করতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পথেই সরকার এগোচ্ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। 15 নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটোখাটো না, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণ বেঞ্চে শুনানি হয়। এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এর আগে মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করে জামায়াত। দলটির আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। আরেক আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় সেটি কবে থেকে কার্যকর হবে তা সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ দেবেন। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আপিল করেন। 4:3 এই মেজরিটিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। সেই রায়ের বিরুদ্ধে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দায়ের করেছিলেন। ইতিপূর্বে সেই রিভিউ পিটিশনের উপরে লিভ গ্রান্ট হওয়ার পরে আপিলের শুনানি চলছে। আদালত আগামী রোববার পর্যন্ত এর শুনানি মুলতবি করেছেন। জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 20তম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য দেন 2 জন। পরে তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এই মামলায় গত 21 আগস্ট বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলার মোট আসামি 16 জন। তাদের মধ্যে গ্রেফতার 8 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদের মধ্যে শেখ আফজালুল হক এরই মধ্যে রাজসাক্ষী হয়েছেন। জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের কর্মসূচিতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। আহত হয়েছেন অন্তত 50 জন। দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রেস ক্লাবের সামনে 17তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তারা জানান, এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা। দুপুরে দাবি পূরণের সচিবালয় অভিমুখে যাত্রা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় শিক্ষকদের। এর আগে দেশের 1519টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। সময় সংবাদে আরও থাকছে, চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ ঘর থেকে মা ও 1.5 বছরের মেয়ের লাশ উদ্ধার। মৃত্যুর কারণ জানতে কাজ করছে পুলিশ।
সাগররুনি হত্যা মামলার তদন্তে টাস্ক ফোর্স আবারও 6 মাসের সময় পাওয়ায় হতাশ পরিবার। দুপুরে সুপ্রিম কোর্টে এক ব্রিফিংয়ে রুনির ভাই নওশের রোমান বলেন 2024-এর 5 আগস্টের পর বিচারের প্রতীক্ষা করছিল পরিবার, কিন্তু 1 বছরেও অগ্রগতি না থাকায় সবাই হতাশ। এ সময় সাগররুনির সন্তান মেঘ উপস্থিত ছিলেন। মামলার আইনজীবী জানান, টাস্ক ফোর্সের 5 সদস্য আদালতে ব্যাখ্যা দেওয়ার আবেদন জানালেও রাষ্ট্রপক্ষ সম্মত হয়নি। পরিবারের উপস্থিতিতে কমিটি প্রতিবেদন উপস্থাপন করলে স্বজনরা কিছুটা হলেও সান্ত্বনা পাবে বলেও মনে করেন আইনজীবী। গত বৃহস্পতিবার টাস্ক ফোর্স মামলার তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য হাইকোর্টের কাছে আরও 6 মাস সময় চায়। 1 বছর আগে এখানে দাঁড়িয়ে তখন কিন্তু খুব আশাবাদী ছিলাম। কোর্টে যেভাবে বলা হয়েছিল তাদেরকে সময় বেঁধে দেওয়া এবং যেভাবে খুব দ্রুত একটা টাস্ক ফোর্স গঠন করা উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে, সেটারও যখন 1 বছর হয়ে গেল এবং সেটা যখন বারংবার আসলে সময়ে পেছানো হচ্ছে, সেখানে আশাবাদী হওয়ার মধ্যে কিছু নেই। রাষ্ট্রপক্ষ কেন এত অফেন্সিভ ডিফেন্স নিতে গেলেন, এটা আমার কাছে খুব বেশি অ্যাকসেপ্টেবল মনে হয়নি। টাস্ক ফোর্স নিবেদন থাকবে তাদের প্রতি, অনুরোধ থাকবে তাদের প্রতি, পরিবারের সদস্যদেরকে ডেকে তারা এই তদন্তের অগ্রগতি সম্পর্কে একটা বৈঠক করে তাদেরকে অগ্রগতি সম্পর্কে অবহিত করা দরকার। দেখছেন সময় সংবাদ। মেট্রো রেলের নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে 30 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নিহতের পরিবারকে কেন 2 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সোমবার হাইকোর্টে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। গত রোববার রাজধানীর ফার্ম গেটে মেট্রো রেলের একটি পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড পরে পথচারী আবুল কালাম আজাদ নিহত হন। বছরখানেক আগেও মেট্রো থেকে প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। এক এনআইডির বিপরীতে থাকবে না 10টির বেশি সিম। 1 নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনের সংস্থাটির চেয়ারম্যান জানান, অতিরিক্ত সিম থাকলে ইচ্ছে মতো বন্ধ করে দেবে মোবাইল অপারেটররা। একটা ড্রাইভ নেওয়া হয়েছে, সিম সংখ্যা গ্রাহক প্রতি মানে এনআইডি প্রতি 10টাতে নামিয়ে নিয়ে আসার। এটা আজকে হচ্ছে শেষ সপ্তাহ ভলান্টারিলি ডিঅ্যাক্টিভেট করার মতো। 1 নভেম্বর থেকে অপারেটরদেরকে আমরা বলেছি 1 নভেম্বর থেকে তারা অতিরিক্ত সিম ফোর্সফুলি তারা ডিঅ্যাক্টিভেট করবে। এটা চলতে থাকবে ডিসেম্বরের শেষ নাগাদ আমাদের ধারণা, আমাদের প্রত্যাশা, এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে ডিসেম্বরের শেষ নাগাদ একটা এনআইডির এগেনস্টে 10টার বেশি সিম আর মার্কেটে থাকবে না। এটা আমরা করে ফেলতে পারবো। কিন্তু এটাই শেষ না, এই প্রক্রিয়াটা চলমান থাকবে। আমরা ধাপে ধাপে এই মোবাইল সিমের সংখ্যা আরও নামিয়ে নিয়ে আসবো। EDF Aluminum, redefine possibilities. বাংলাদেশ চীনের সম্পর্ক কি হবে তা তৃতীয় কোনো দেশ ঠিক করে দেবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। নির্বাচিত সরকার এলে তিস্তা প্রকল্পের সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধান হোক কিছু দেশ ও সংস্থা চায় না বলে অভিযোগ করেন রাষ্ট্রদূত। With my over 20 years of experience working on U.S. policy towards Bangladesh, 24 অক্টোবর ট্রাম্প প্রশাসন মনোনীত ঢাকার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সিনেটের শুনানিতে বলেছিলেন, প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে। বিষয়টিতে যুক্তরাষ্ট্রের উদ্বেগের চিত্র তুলে ধরেছিলেন তিনি। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য কোনো দেশের জন্য উদ্বেগের নয়। যেহেতু আমরা ব্যালেন্স মেইনটেইন করেছি, কারোই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এবার জবাব দিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। বুধবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন AOF এর এক আলোচনায় ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ চীনের সম্পর্ক কি হবে তা তৃতীয় কোনো দেশ ঠিক করবে না। পরাশক্তিধর দেশ নিজেদের দায়িত্ব ভুলে স্বার্থ নিয়ে ব্যস্ত বলে অভিযোগ তার। Our cooperation not against any third party and should not be interrupted by any third country either. Our cooperation will proceed even after election and not be affected by any foreign elements. তিস্তা প্রকল্প নিয়ে প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচিত সরকার আসলে বিষয়টির সমাধান আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। We got latest project proposal from intergovernment
in September this year. China were ready up to the government of Bangladesh to decide how fast they want to proceed and in which way they want to proceed. রোহিঙ্গা সংকট সমাধান হোক কিছু দেশ বা সংস্থা চায় না বলে অভিযোগ করেন ইয়াওয়েন। Some countries, some organizations, they don't want to see repatriation. The reason is they don't like the military regime of Myanmar. Single-handedly is impossible. It's beyond our capacity. It is much more complicated, politicized, and internationalized. So many stakeholders being involved in this process. এ সময় সুষ্ঠু রোহিঙ্গা প্রত্যাবর্ষণে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান চীনের রাষ্ট্রদূত। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। উড়ার সময় বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা। সিলেটে লন্ডনগামী উড়োজাহাজের একটি ইঞ্জিন কাভারে ফাটল ধরায় 262 যাত্রীকে নিয়ে আটকে পড়ে বিমানবন্দরে। অবশেষে 5.5 ঘন্টা পর নতুন ফ্লাইটে যাত্রা করে লন্ডনের উদ্দেশ্যে। সোমবার বিকেল 4টা টানা 5.5 ঘন্টার অপেক্ষার পর 250 যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে বিমানের নতুন ফ্লাইট। এর আগে সকাল 10:35 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু BG 202 ফ্লাইটের বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি যাত্রী বোর্ডিং এর সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের এক অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে 262 জন যাত্রী নিয়ে আটকে পড়ে ফ্লাইটটি। ক্ষতিগ্রস্ত বিমানটির সংস্কার কাজ চলছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। বিকল্প ফ্লাইটে ঢাকা থেকে আরেকটি বিমান নেওয়া হলে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইটটি। আধা ঘন্টা লেগেই যাবে। সময় সংবাদ, সিলেট। বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি বিনিয়োগ হবে শিক্ষা খাতে, যা জাতি গঠনে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে নগরের হালি শহরে রাবেয়া বাসরী বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, আগামীর বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ করতে হবে শিক্ষা খাতে। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশ এগিয়ে যেতে পারবে না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, নারীদের সঙ্গে নিয়ে দেশ করতে হবে। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এবং আমরা বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় ক্রীড়া কমপ্লেক্স করে নেব ইনশাআল্লাহ। এটা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে। মহিলাদের ক্ষমতায়ন সবচেয়ে বেশি অগ্রভাগে থাকবে আমাদের চিন্তার মধ্যে। বাংলাদেশের মোট জনসংখ্যার 51% হচ্ছে মহিলা। তাদের বাইরে রেখে কোনো উন্নয়ন সম্ভব হবে না। তাই আমরা পুরুষের সাথে সাথে মহিলাদের দক্ষ কর্মজীবী হিসাবে দেখতে চাই। সময় সংবাদে আরও থাকছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও বর্বর হামলা ইসরায়েলের। 24 শিশুসহ নিহত অন্তত 104, আহত অর্ধশতাধিক। হামাসের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ। চট্টগ্রামে ফটিকছড়ির শয়ন কক্ষ থেকে গৃহবধূ ও তার 1.5 বছরের শিশুকন্যার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সকালে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের পাশে কামাল ভবনের বাসিন্দা আফরোজা আফরিন তার শিশুকন্যা আতকিয়া আয়েশাকে গোসল করানোর কথা বলে শয়ন কক্ষের দরজা বন্ধ করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হন। পরে থানায় জানানো হলে দুপুরে পুলিশ এসে লোহার দরজা ভেঙে মা মেয়ের লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, আফরোজা আফরিন আত্মহত্যার আগে তার কন্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন। দরজা বাঁধা, দরজা নগর দরজা নগর আর বাজ্যে থাক ভাঙ্গি চার ইয়া চায় কোনো কিছু করি না পারে। দরজা খুলি, দরজা আর পুলিশের খবর দিলাম, পুলিশ আয় দরজা ভাঙ্গি এতটুকু ভারসাম্য, মানসিক ভারসাম্য। ওই পুলিশ ওখানে দরজাটা ভাঙতেছে, দরজাটা ভেঙে ভিতর দেখতেছে উনি ফাঁসি খাইছে। মানে মহিলা লাশটা ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা পেয়েছি, আর বাচ্চাটা নিচেই ছিল, খাটে শোয়া অবস্থায় ছিল। পরিবর্তে আইনগত যে ব্যবস্থা আছে এটা আমরা গ্রহণ করতেছি। পটুয়াখালীতে শীত কেটে ঘরে ঢোকে দুর্বৃত্তরা, দেখে ফেলায় কুপিয়ে হত্যা করা হয় গৃহকর্তাকে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। অবশ্য পুলিশ বলছে জড়িতদের ধরতে চলছে তদন্ত। এদিকে যশোরে নাতি জামাইয়ের ছুরিকাঘাতে নানা শ্বশুর মারা গেছেন। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে।
চোখের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাত, প্রাণ গেল গৃহকর্তার। মঙ্গলবার রাতে পটুয়াখালী সদরের শেহাকাটি গ্রামে ঘুমিয়েছিলেন অটোরিকশা চালক মোশাররফ খান ও তার পরিবার। মধ্যরাতে শীত কেটে মাটির ঘরে ঢোকে একদল দুর্বৃত্ত। বিষয়টি টের পেয়ে মেয়ে চিৎকার দিলে বাবা মোশাররফ ছুটে যান। এ সময় ছুরি দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যিনি ছিল উনি অত্যন্ত এলাকার খুব ভালো লোক ছিল। তারা মেরে ফেলার উদ্দেশ্যে আসছে, আমরা এটার সুষ্ঠু একটা বিচার চাই। আমার বাবার নির্দোষী মানুষ নাই বের করছে, এর ফাঁসি চাই আমরা। ফাঁসি হোক বা যাবজ্জীবন হোক, যাই হোক আপনারা এইটা করবেন। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। হত্যাকাণ্ড এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু কিভাবে ঘটেছে এই বিষয়টা তদন্ত করে বের করতে হবে। এদিকে একই রাতে যশোরের ঝিকরগাছায় নাতি জামাইয়ের ছুরিকাঘাতে মহিউদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন শাশুড়ি সহ আরও 4 জন। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মোহন মোল্লা ও তার এক সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে রাজশাহী নগর ভবনের বিভিন্ন ফটকে তালা লাগিয়ে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে বিক্ষোভ করেছেন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা। সকালে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের অভিযোগ, অস্থায়ী দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের মজুরি বাড়িয়ে কয়েক মাস আগে সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে। সেখানে দক্ষ শ্রমিক কর্মচারীদের দৈনিক 750 টাকা ও অদক্ষদের 700 টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে, কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন তা বাস্তবায়ন করেনি। বর্তমানে মজুরি 484 টাকা পান বলে জানান শ্রমিকরা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ে লাইসেন্স সরবরাহ না করায় দিন দিন বেড়েই চলেছে গ্রাহক ভোগান্তি। লাইসেন্স না পাওয়ায় ভিসা বাতিলের সংখ্যায় দিন গুনছেন অনেক কর্মী। এদিকে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স MSPর সঙ্গে চুক্তি শেষ হবার পর নতুন প্রতিষ্ঠান খুঁজছে BRTA। দরপত্রে অংশ নেওয়া 10টি প্রতিষ্ঠানের মধ্যে যোগ্য প্রতিষ্ঠান বাছাইয়ে কাজ চলছে বলে জানান BRTA চেয়ারম্যান শরীফ রুবেলের তোলা ছবিতে সাইফুল রুদ্র 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব। 2 দফায় টেন্ডারের পর 2020 সালের জুলাইয়ে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সরবরাহের দায়িত্ব পায় মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স MSP। 120 কোটি টাকার চুক্তিতে 2025 সালের জুনের মধ্যে 40 লাখ কার্ড সরবরাহের কথা ছিল প্রতিষ্ঠানটির। BRTA সূত্র বলছে, নানা কারণ দেখিয়ে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স চুক্তির বাইরে আরও 2 বছর বাড়তি সময় চাইলে রাজি হয়নি BRTA কর্তৃপক্ষ। গেল 5 বছরে 33 লাখ আবেদন জমা পড়লেও লাইসেন্স পেয়েছেন 26 লাখ গ্রাহক। অর্থাৎ চুক্তির মেয়াদ শেষে এখনও আটকে আছে 7 লাখ লাইসেন্স। লাইসেন্স না পাওয়ায় ভিসা বাতিলের শঙ্কায় রয়েছেন বিদেশে ড্রাইভিং ভিসায় আবেদনকারী ও চাকরিরতদের অনেকে। এই কপি পেয়েছি, ওটা দিয়ে আপাতত চলা যায়, কিন্তু আপনার বিদেশ যাওয়ার জন্য স্মার্ট কার্ড প্রয়োজন, ওইটা আমি এখনো পাচ্ছি না। স্মার্ট কার্ড না হলে ভিসা হবে না আমার। স্মার্ট কার্ড ছাড়া এখন ভিসা ওকালা হইতেছে না, সেটির সমস্যা। এখন ওরা কিছু বলতে আসে না। এখন আমাদের মেডিকেল এই BMET এগুলোর মেয়াদ আছে 3 মাস, অলরেডি আমার 1.5 মাস হয়ে গেছে, এখন আর আছে 1.5 মাস। এর ভিতরে যদি না পাই তাহলে তো আমার এই ভিসা এটা কোনো কাজ হবে না, যাইতে পারবো না। সড়কে ট্রাফিক পুলিশের জেরা ও আইনি জটিলতা এড়াতে সাময়িক সময়ের জন্য লাইসেন্সের প্রিন্ট কপি সঙ্গে রাখার পরামর্শ BRTA-র। MSPPL যারা মাদ্রাজ থেকে কন্ট্রোল করতো তারা কিন্তু সার্ভার ডাউন করে দিয়েছিল। আমরা সোর্স কোডগুলো রিকভার করেছি এবং আমরা কিন্তু একটা স্টেজে চলে গেছি। এখন আমরা অ্যাডভার্টাইজমেন্টও করেছি, আমরা বাইরে কোম্পানিকে অ্যালাউ করিনি। অন্যদিকে বিদেশগামী অতি জরুরি বা বিশেষ চাহিদা বিবেচনায় প্রমাণ যাচাই সাপেক্ষে অনেককেই স্মার্ট কার্ড দেয়া হচ্ছে উল্লেখ করে BRTA চেয়ারম্যান জানান, ব্যাকআপ হিসেবে 15 লাখ কার্ড হাতে রেখেছে BRTA। আশা করছি যে আমরা নিজেরাই সক্ষম হব যে কার্ডগুলো প্রিন্ট করতে। আমাদের কিছু কার্ড কিন্তু রয়েছে, ইমার্জেন্সি যারা বিদেশে যাবে তারা আবেদন করলে আমরা তাদেরকে কিন্তু ওই স্মার্ট কার্ডগুলো দিচ্ছি। যে আমরা ইন্টিগ্রেশন করব যাতে আমাদের বিভিন্ন এমবাসি যারা আছে তাদের সাথে তারা যাতে আমাদের থেকে সার্ভিসটা যথাযথভাবে পেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের পরিবর্তে স্ট্যান্ডার্ড পলিভিনাইল ক্লোরাইড কার্ড চালুর সিদ্ধান্ত নেয়। ভুক্তভোগীরা বলছেন, বৈধ স্মার্ট কার্ড ছাড়া সরকারি, বেসরকারি ও বিদেশগামীদের কর্মসংস্থানের সুযোগ বাধাগ্রস্ত হয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।
আর্থিক খাতের দুরবস্থায় আবারও রক্ষাকারীর ভূমিকায় আমানতকারীরা। সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে বাজার ভিত্তিক করা, ডলার কিনে সমপরিমাণ টাকা ব্যাংকগুলোতে সরবরাহ, রপ্তানি আয় ও রেমিটেন্সে নিরবচ্ছিন্ন প্রবাহ ধরে রাখা সহ নানা উদ্যোগে টানা 17 মাস পর 2 অঙ্কের ঘরে ফিরেছে ব্যাংক খাতে আমানতের হার। তবে ঢালাও নয়, আমানতকারীরা আস্থা রাখছেন সুশাসন চর্চাকারী ব্যাংকগুলোর ওপর। সেলিয়া সুলতানার রিপোর্ট। নদীর এক কুল ভাঙলে আরেক কুল গড়ে, প্রচলিত এই কথাটির সাথে আর্থিক খাতের মিল পাওয়া যায়, কারণ অর্থের বহুমুখী বিনিয়োগে ঝুঁকছেন মানুষ। ব্যাংক খাতে আস্থা ফেরাতে গত জুন জুলাই মাসেও ট্রেজারি বন্ড বিলের সুদের হার ছিল 11 থেকে 12%। অক্টোবর নাগাদ তা কমে আসে 10-এর ঘরে। এমন অবস্থায় সঞ্চয়পত্র ও বন্ডের সাথে লাভের পার্থক্য কমে আসায় আমানতকারীরা আগ্রহী হয়ে ওঠেন ব্যাংকে বিনিয়োগে। ফলে 17 মাস পর আগস্টে 2 অঙ্কে ফিরে 10.02% পৌঁছে আমানতের হার। এদিকে বাংলাদেশ ব্যাংকের অডিটে ব্যাংকগুলোর মূল চিত্র এখন উন্মুক্ত। গ্রাহকরা এখন সবল ব্যাংকমুখী। ফলে স্বাভাবিক সময় থেকে এসব ব্যাংকের তারল্য এখন উদ্বৃত্ত। রেমিটেন্স পাঠানোতেও ভরসা হয়ে উঠছে এসব ব্যাংক। ডলারের বাজার স্থিতিশীল রেখে রপ্তানি ও রেমিটেন্সের প্রবাহ ধরে রাখতে বাংলাদেশ ব্যাংকের ডলার কেনা ও সমপরিমাণ টাকা বাজারে সরবরাহ আরও বেশি আস্থা ফেরাতে সহায়তা করেছে। আর এই সব সিদ্ধান্তের প্রভাব পড়েছে শেয়ার বাজারের সূচকেও। ইন্টারেস্ট রেট যদি কমে, ইট ইজ এ গুড নিউজ ফর দ্য স্টক মার্কেট। এবং ইন্টারেস্ট রেট কমছে বিকজ ইনফ্লেশন কিছুটা কমছে। সো ইনফ্লেশন যদি কমে এবং ইন্টারেস্ট রেট যদি কমে, তাহলে স্টক মার্কেটের দিকে টাকা ফ্লো বাড়বে এবং পসিবলি দ্যাট ইজ হ্যাপেনিং। যে সমস্ত ব্যাংকে মনে করছে যে তারা আস্থাহীনতায় ভুগছে, এ সমস্ত ব্যাংকে টাকা রাখলে আমরা ভবিষ্যতে অনিশ্চয়তায় পড়ব, তারা সেখান থেকে টাকাটা উঠিয়ে তুলনামূলকভাবে যে সচ্ছল ব্যাংক আছে সে সমস্ত ব্যাংকে কিন্তু তারা আমানত যেটা আছে সেটাকে কিন্তু গচ্ছিত রাখছে। তো সেই গড় নিয়মে আসলে পরিসংখ্যানটা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাংক মালিকদের আগে আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ ব্যাংক। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো। এই বাণীটাই আসলে পৌঁছে দেওয়া জনগণের মাঝে, সেটাই মার্জারের মূল উদ্দেশ্য। এবং এইটারই উদাহরণ আমরা দেখতে পেলাম যে আমানতের 10% ইনক্রিজ হওয়াটা। তার মানে মানুষ ব্যাংকিং সেক্টর থেকে মুখ ফিরিয়ে নেয়নি। সবশেষ 2024 সালের ফেব্রুয়ারিতে আমানতের প্রবৃদ্ধি ছিল 10.43%, যা 2025 সালের জুলাইয়ে নেমে আসে 8.5%। আমানতকারীদের এমন মনস্তত্ত্ব ভবিষ্যতের জন্য বার্তা হয়ে থাকবে বলে মনে করছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। কক্সবাজারের চকরিয়ার উপকূলবর্তী একটি গ্রাম ফাইল্লাপাড়া। সমুদ্র উপকূলবাসী এই মানুষগুলো বছরের পর বছর টিকে আছেন নোনা পানির সঙ্গে লড়াই করে। একদিকে জীবিকার সংকট, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকি। এ নিয়ে খলিলুর রহমানের তোলা ছবিতে রিপোর্ট করেছেন আয়েশা সিদ্দিক সামিয়া। মাথা উঁচু করে থাকা ছোট্ট যে গ্রামটি দেখা যায়, নাম তার ফাইল্লাপাড়া। কক্সবাজারের চকরিয়া উপজেলায় নোনা পানির মাঝেই বসবাস এখানকার মানুষের। এ গ্রামেই বেড়ে উঠেছেন ষাটোর্ধ্ব আলম শাইক। জীবিকার তাগিদে তার দীর্ঘ সময় কেটেছে সাগরের নোনা জলে। ত্বক হারিয়েছে স্বাভাবিকতা। নষ্ট হয়ে যাইতে তো কেমন নষ্ট হইলে তো দোয়া ভালা করা হচ্ছে। বাতাসে মাত্রাতিরিক্ত লবণের উপস্থিতি থাকায় এই অঞ্চলে সূর্যের উত্তাপ গায়ে লাগে খুব বেশি, অনেকটা চামড়া পুড়ে যাবার মতো। শিশু থেকে বৃদ্ধ প্রায় সবার মুখে এই অনুভূতির কথা শোনা গেছে। বন্ধুরা মিলে যদি খেলাধুলা করে পানিতে জাফাই, তখন একটু একটু জ্বালাফোড়া করে পানিতে। বেশি কষ্ট হয়, গরম লাগে। শুধু স্বাস্থ্যেই নয়, এর প্রভাব পড়েছে এই অঞ্চলের অর্থনীতিতেও। কক্সবাজার চকরিয়ার এই অঞ্চলটির প্রধান জীবিকা নির্বাহের উৎস লবণ চাষ এবং মাছ চাষ। তবে এবার জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি দেখা দেয় এই অঞ্চলটির মাছ চাষে প্রভাব পড়েছে। লবণও কম পাইছি, আর এবছর মাছের সংখ্যা খুবই কম। অন্যান্য বছরের চেয়ে এবছর অনেক বেশি মারা গেছে মাছ। এগুলো যদি উৎপাদন নইলে তাহলে চলিতার মানুষ চায় না, তো দুর্ভাগ্য যার কই। চিংড়ি কিংবা লবণ উৎপাদন ব্যাহত হলে জাতীয় অর্থনীতিতে তা প্রভাব ফেলবে বলে জানান অর্থনীতিবিদরা। অন্যদিকে জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়বে আর্থিক ক্ষতি ও নানা ধরনের রোগের আক্রমণ। সুন্দরবনকে কেটে তারা এই ঘেরগুলো বানিয়েছে। প্রচণ্ড গরমের সাথে ফসলের ফলনেরও সম্পর্ক আছে। রোগবালাই বাড়বে, পোকামাকড় বাড়বে,
ভেক্টর বর্ন ডিজিজ বাড়বে, ডেঙ্গু বাড়বে, ম্যালেরিয়া বাড়বে। আনএক্সপেক্টেড জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে। উপকূলীয় এলাকা থেকে যে চিংড়ি উৎপাদিত হয় সেটা আমরা বিদেশে রপ্তানি করি, কাঁকড়া বিদেশে রপ্তানি করি, অন্যদিকে যে লবণ উৎপাদিত হয় সেটা দিয়ে আমাদের দেশের চাহিদা মিটে। কিন্তু যখন ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের যে বিদেশে রপ্তানি সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং তাতে বিদেশের আয় কমে যায়। বিশ্লেষকরা বলছেন, প্রয়োজনীয় উদ্যোগ না নিলে উপকূল ঘেঁষা এই মানুষগুলোর জীবন জীবিকা হুমকির মুখে পড়বে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, চকরিয়া, কক্সবাজার। রাজনৈতিক সদিচ্ছার অভাবে ব্লু ইকোনমি কার্যক্রম শুধু পরিকল্পনায় আটকে আছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর সেগুনবাগিচায় 20 মিলনায়তনে নেভিগেটিং দ্য ব্লু ইকোনমি ওশান রিসোর্সেস ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ শিরোনামের সেমিনারে এ মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্দর কাউকে দেয়া হচ্ছে না, ব্যবস্থাপনায় অপারেটর নিয়োগ দেওয়া হবে মাত্র। পলিউশন, ব্লু ওয়াটার, এগুলোর কথা বলেন। ব্লু ওয়াটারের বিশাল পেপার আছে, আপনি দেখবেন যে প্রত্যেক ইন্টেলেকচুয়াল টক অ্যাবাউট ব্লু ওয়াটার, আমাদের নেভি উইল টক অ্যাবাউট ব্লু ওয়াটার। অনেক স্টেপ নিতে পারতাম। সমস্যাটা হচ্ছে ওখানে আমরা একটা অ্যানাউন্স করি, করার পরে হইচই পড়ে যায়, সেটা নিয়ে আমরা অত্যন্ত বাহবা করি, তারপরে দেখবেন হলো আগাচ্ছি না। দ্যাট ইজ পলিটিক্যাল উইল। দেশের বাইরের খবর, যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও ভয়াবহ সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার রাতভর হামলায় 24 শিশুসহ নিহত হয়েছেন অন্তত 104 জন। একযোগে গাজা সিটির সাবরাপাড়া থেকে খান ইউনিস পর্যন্ত বোমা বর্ষণ করে দখলদার বাহিনী। এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে উপত্যকায় পুনরায় হামলা শুরুর নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হামলার পরও যুদ্ধবিরতি টিকে আছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। আবারও আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাজার চারপাশ। স্থানীয় সময় মঙ্গলবার চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করেই আকাশপথে জোরদার হামলা চালায় ইসরায়েল। গাজা সিটির সাবরা এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। পশ্চিম তীরের শরণার্থী শিবিরেও হামলা হয় আল শিফা হাসপাতালের আশপাশে। কামান থেকে গোলা ছোড়া হয় দের আল বালা এলাকার বিভিন্ন স্থানে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। হামলার কিছুক্ষণ আগেই রাফা সীমান্তে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এর জেরে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন তিনি। তবে হামাস এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। সংগঠনটি জানায় রাফা সীমান্তের কোনো হামলার সঙ্গে তারা যুক্ত ছিল না। এরই মধ্যে গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, গাজায় সর্বশেষ হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আগে থেকেই জানিয়েছিল ইসরায়েল। স্পষ্ট লঙ্ঘন সত্ত্বেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন যুদ্ধবিরতিতে যুদ্ধবিরতি এখনও বজায় আছে, তবে ছোটখাটো সংঘর্ষ হবে বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েল হামাসের হামলার জবাব দিচ্ছে বলেও জানান ভ্যান্স। যদিও ওয়াশিংটন এখনও ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় কোনো কঠোর সমালোচনা করেনি। ইসরায়েলের সর্বশেষ হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গাজায় নাগরিক হতাহতের খবর গভীর উদ্বেগের বিষয়। আবারও ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানিয়েছে আঙ্কারা। একই সঙ্গে জাতিসংঘের ফিলিস্তিনি তদন্ত কমিশনের প্রধান জানান, এই হামলা গাজায় ইসরায়েলের স্থায়ী সামরিক দখল প্রতিষ্ঠা ও জনসংখ্যা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ঘূর্ণিঝড় মোন্থার আঘাতে লন্ডভন্ড ভারতের অন্ধ্রপ্রদেশ। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ঘণ্টায় 100 কিলোমিটার বেগে উপকূলের স্থলভাগে আঘাত হানে ঝড়টি। ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি, উপড়ে যায় গাছপালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। ঝড়ের আঘাতে এখন পর্যন্ত এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। বিশাখাপত্তনম আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল করা হয় 32টি ফ্লাইট। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কানিকাডা ও মাচিলিপট্টনমের মাঝামাঝি উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মোন্থা। ভারতের আবহাওয়া দপ্তর জানায়, স্থানীয় সময় সন্ধ্যা 7টা থেকে এর প্রভাব দেখা যায়, যা চলে গভীর রাত পর্যন্ত। ঘণ্টায় 100 কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাসে উপড়ে পড়েছে অসংখ্য গাছ, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। রাজ্যের বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
কোনাসীমা জেলার মাকানা গুদেম গ্রামে গাছ চাপায় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত 8:30 থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত রাজ্যের কৃষ্ণা, এলুরু ও কানিকাটা জেলায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। জরুরি চিকিৎসা সেবা চালু থাকলেও সাধারণ মানুষকে উপকূলীয় এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের 38,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। প্রায় 76,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয় কেন্দ্রে। খোলা হয়েছে 219টি চিকিৎসা কেন্দ্র। ঝড়ের কারণে বিশাখাপত্তনম আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। পাশাপাশি 120টি ট্রেনের শিডিউল বাতিল বা সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিবেশী ওড়িশাতেও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত 15টি জেলা। গঞ্জাম, গজপতি ও রায়গড়াতে দেখা দিয়েছে ভূমিধস। এরই মধ্যে 12,000 মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। খেলার খবর। সিরিজ বাঁচানোর মিশনে কিছুক্ষণ পর দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবিয়ানরা। একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। বাদ পড়েছেন সোহান, ফিরেছেন জাকির আলী। এই মুহূর্তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাঁচামরার ম্যাচে বাংলাদেশ আবার টসে হেরে ফিল্ডিংয়ে, যেমনটা জানেন যে সাগরিকার যে উইকেট, এই উইকেটে যে টস জিতবে সে ব্যাটিংয়ে নিতে চাইবে। পরের ইনিংসে ব্যাটিং করাটা কিন্তু একটু সত্যিই কঠিন আছে। আর এই ম্যাচে কিন্তু বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। নুরুল হাসান সোহানকে বসিয়ে জাকির আলীকে ঢোকানো হয়েছে। আমরা যেমনটা আগ থেকেই জানতাম যে আসলে জাকির আলীকেই ফেরানো হবে, তবে অনেকের ধারণা ছিল যে হয়তোবা শামীমের জায়গায় জাকিরকে ফেরানো হবে, কিন্তু না, সোহানকে বসিয়ে আসলে জাকির আলীকে ফেরানো হয়েছে। শামীমের উপর আরেকটু ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট, কারণ আমরা জানি যে শামীমকে নিয়ে খুব বেশি বিতর্ক শুরু হয়ে গেছে। এখন শামীমের কাছ থেকে আরেকটু ভালো পারফরমেন্সের আশা করেন, কারণ শামীমের যে অ্যাবিলিটি আছে, শামীম যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, সেই অ্যাবিলিটিটা তার আছে। সেজন্যই আসলে শামীমকে আরেকটা সুযোগ দিয়েছেন। তো আমরা আরেকটা জিনিসও মনে করেছিলাম যে হয়তোবা তাসকিন আহমেদকে এই ম্যাচে রেস্ট দিতে পারেন, কারণ আমরা দেখেছি যে বিগত দিনে যে আসলে বাংলাদেশের যে ম্যাচগুলো ছিল প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আসলে তাসকিনকে এক ম্যাচ বিরতি দিয়ে খেলানো হয়েছে। আমরা যেমনটা জানি যে আসলে বাংলাদেশের এই ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাচে বাংলাদেশকে যে কোনোভাবেই হোক জিততেই চাইবে, তাই হয়তো বা সেরা কম্বিনেশনটাই বাংলাদেশ খুঁজে বের করার চেষ্টা করেছে। এবং বাংলাদেশ কিন্তু মুস্তাফিজ কিন্তু টানা ম্যাচের মধ্যে আছেন, তারপরেও কিন্তু তাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়নি। প্রথমে গুঞ্জন ছিল যে হয়তোবা তাকে বিশ্রাম দেওয়া হতে পারে, কিন্তু আসলে তাকে বিশ্রাম দেওয়া হয়নি, তাকে কিন্তু আবারও এই ম্যাচে রাখা হয়েছে। এবং কারণটা হচ্ছে বাংলাদেশকে এই ম্যাচটা যে কোনোভাবেই জিততে হবে এবং বাংলাদেশকে সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচটা জিততে হবে। আর এছাড়া আমরা জানি সামনে বিশ্বকাপের আগে বাংলাদেশকে নিজেকে সেভাবে প্রমাণ করতে হবে। এবং বাংলাদেশের যে বাকি যে কয়টি ম্যাচ আছে, ওই ম্যাচে কিন্তু বাংলাদেশকে তাদের প্রমাণ করতে হবে যে তারা আসলে টি-20 বিশ্বকাপের জন্য কতটুকু প্রস্তুত হচ্ছেন। আমরা জানি যে আসলে বাংলাদেশের এরপরে আর একটা ম্যাচ বাকি থাকবে। তো এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে কিন্তু সিরিজ 1-1 সমতা হবে এবং শেষ ম্যাচটাই কিন্তু বাংলাদেশ চাইলে এই সিরিজে কিছুটা পরীক্ষা নিরীক্ষা করতে পারবে। এবং আমরা যেমনটা জানি যে আজকের যে ম্যাচ, এই ম্যাচে সেকেন্ড ইনিংসে যদি বিশেষ করে বলি, বাংলাদেশকে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে হবে। প্রথম ম্যাচে দেখেছি আসলে বাংলাদেশের টপ অর্ডার যারা আছেন তারা কিন্তু শুরুটা ভালো করেছিলেন, কিন্তু শেষ করতে পারেনি। তবে আজকে আশা করা যায় যে টপ অর্ডার এবং মিডল অর্ডাররা ভালো খেলবেন এবং বাংলাদেশ ম্যাচটা জিতবে। তো সাগরিকা থেকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-20 নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেয় যুব ও ক্রীড়া উপদেষ্টার আর্থিক পুরস্কার পেলেন বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। একই সঙ্গে পুরস্কৃত করা হয়েছে অনূর্ধ্ব 18 যুব এশিয়া কাপ হকিতে ব্রোঞ্জ জেতা নারী খেলোয়াড়দের। এশিয়ান কাপ খেলার জন্য নারী দলকে 50 লাখ টাকার অর্থ পুরস্কার দেওয়া হয়। প্রত্যেক ফুটবলার পান 1,62,240 টাকা করে। আর অনূর্ধ্ব 18 হকি দলকে দেওয়া হয় 21 লাখ টাকা। সামনের দিনে এই পুরস্কার খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা এনএসসির। এদিকে এশিয়ান কাপ নিশ্চিত করার জন্য ক্রীড়া উপদেষ্টা ফুটবলারদের পুরস্কৃত করলেও এখনও সাফ জয়ের জন্য বাফুফে প্রতিশ্রুত 1.5 কোটি টাকা পাননি ফুটবলাররা। এই টাকা বাফুফে দ্রুত পরিশোধ করে দেবে বলে প্রত্যাশা অধিনায়ক আফিদা খন্দকারের। টাকা আমরা তো দিচ্ছি উৎসাহ দেওয়ার জন্য,
সেই উৎসাহের পরিবর্তে যদি কারো মনে কষ্ট পায় যে না আমাকে কম দিল, আমাকে বেশি দিল, সেইটা যেন বৈষম্যের জন্য শিকার না হয়, সেই জন্যই আমরা এই সবাইকে সমভাবে দেওয়া। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, তারপরে হচ্ছে ক্রীড়া উপদেষ্টা মহোদয় এবং এনএসসি কে ধন্যবাদ জানাবো। তারা এত সুন্দর একটা আয়োজন করছে, আর হচ্ছে এটা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করবে অস্ট্রেলিয়াতে খেলতে যাওয়ার জন্য, কারণ আমরা দেশের জন্য সফলতা আনছি, দেশও আমাদেরকে সাপোর্ট করছে। আমরা ভবিষ্যতে চাবো দেশকে যেন আরো একটা ভালো একটা রেজাল্ট দিতে পারি, আর সেই উদ্দেশ্যে আমরা এখনো প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রেফারি হয়ে গোল দিয়েছে ঐকমত্য কমিশন। জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণার অভিযোগ বিএনপির। নির্বাচনের পথে ব্যত্যয় হলে দায় নিতে হবে ডক্টর ইউনূসকে। গণভোটের তারিখ ঘোষণায় দেরি হলে নির্বাচন পেছানোর শঙ্কা জামায়াতের। নির্বাচনের আগেই গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের রোডম্যাপ দাবি এনসিপির। এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। 15 নভেম্বরের মধ্যে প্রস্তুতি নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন। এই ছিল বিকেল 5টার সময় সংবাদে। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়।